সন্তানহীনা মাহা বিজনেস ট্যুর থেকে ফিরে আসা স্বামীর ব্যাগে বাচ্চাদের কাপড় দেখে খানিকের জন্য থমকে গেল। বুকের ভেতরটা কেমন যেন দম বন্ধ করা অনুভূতি তৈরি হলো। কাপড়টা বের করে উল্টে পাল্টে দেখলো সে শুধু কাপড়ের উপরের কাপড়ের অংশটাই আছে। পুরো ব্যাগ খুঁজেও নিচের অংশটা পেল না। কাপড়টা নতুন নয়, ব্যবহারিত বোঝাই যাচ্ছে। ধোয়া হলেও জামাতে বাচ্চা বাচ্চা একটা গন্ধ এখনো লেগে আছে। জামাটা তুলে নিয়ে উল্টে পাল্টে দেখলো সে। খুব ছোট, হয়তো বছর দুয়েকের বাচ্চার হবে। ফ্যালফ্যাল করে জামাটার দিকে তাকিয়ে রইল মাহা। অজানা কারণে চোখের সামনে ঝাপসা হয়ে এলো সব। বুকের ভেতরে কেমন যেন একটা অনুভূতি তৈরি হলো। মাহার স্বামী রুদ্রুর আগের দিন মাঝরাতেই শহরের বাইরে থেকে এসেছে। মাহাকে সে জানিয়ে গিয়েছিল অফিসের কাজেই গিয়েছে। তাদের বিয়ে হয়েছে প্রায় 2 বছর। পরিচয় বছর তিনেকের মতন হবে। কোনো এক বিজনেস মিটিং এ তাদের প্রথম সাক্ষাৎ। বাকিটা যেন আপনা আপনি এগিয়ে গিয়েছিল। 3 বছরের মাহার কখনো রোদ্রুরের প্রতি কোনরূপ সন্দেহ হয়নি, বিন্দু পরিমাণও না। কিন্তু আজ না চাইতেও তার মনে সন্দেহ উকি দিতে লাগলো। মন যেন তার কু ডাকছে। রোদ্রুর কি আমার সাথে চিট করছে, আমাকে ধোকা দিচ্ছে? পর মুহূর্তে নিজেকে ধিক্কার জানালো মাহা, নিজেকে বকলো উল্টাপাল্টা জিনিস ভাবার জন্য। কি ভাবছে সে? কিভাবে এমন নিচু চিন্তা তার মাথায় এলো? নিজের মনকেই ধমক দিল মাহা। ছি! মাহা, যে মানুষটা তোর কঠিন সময় তোর পাশে ছিল, একমাত্র ভরসা ছিল, সেই মানুষটাকেই তুই বিনা কারণে সন্দেহ করছিস। যে তোর সবটা জেনেও তোর পাশে ছিল, আছে, তার ব্যাপারে এত নিচু জিনিস ভাবতে তোর বাদলো না? যে মানুষটা তোর সবটা জেনেও তোকে আপন করে নিয়েছে, তার ব্যাপারে এমন ভাবতে তোর লজ্জা করছে না? যখন তোর পাশে কেউ ছিল না, তখন রোদ্রুরই তোর একমাত্র ভরসার স্থান ছিল। আর তুই কিনা বিনা প্রমাণে তার চরিত্র নিয়ে সন্দেহ করছিস। জামাটা ভাঁজ করে আবার ব্যাগে রেখে দিল। নিজেকে বোঝালো মাহা হয়তো ভুল করে অন্য কারো বাচ্চার কারণে চলে এসেছে। ট্যুরে তো অনেকের সাথেই থাকতে হয়, এমন হতেই পারে। নিজের অস্থির মনটাকে জোর করে শান্ত করলো মাহা। রোদ্রুরের কাপড় জায়গা মতো গুছিয়ে রেখে ঘরের কাজে মন দিল মাহা। কিছু সময় আগে রুদ্রর অফিস থেকে ফিরে এসেছে। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হতে তার ব্যাগটা টেবিলের উপর রাখা। ফোনটা ব্যাগের পাশেই আছে। বিছানার কোণে বসে টেবিলের দিকে আনমনে চেয়ে রইল মাহা। কথায় আছে, তুমি যতই অবিশ্বাস করো, একবার মনে সন্দেহ ঢুকলে তা শতভাগ দূর না হলেও সেই অবিশ্বাস রেশ থেকেই যায়। ফোনটা তুলে নিল মাহা। না চাইতেও বুক ধকধক করছে তার। রোদ্রুরের ফোনের লক তার জানা, খুলতেই বেগ পেতে হয়নি। দ্রুত সবকিছু চেক করলো। কয়েক মিনিট পর ফোনটা আবার আগের জায়গায় রেখে বিছানায় এসে বসলো। খুট করে দরজা খোলার শব্দ শোনা গেল। রোদ্রুর সামনের চুলগুলো ভেজা। তোয়ালেটা বারান্দায় মেলে দিয়ে আয়নার সামনে এসে দাঁড়ালো সে। অন্যদিনে মাহা এতক্ষণে বেশ কয়েকবার তার আশেপাশে ঘুরে যেত, এটা সেটা বলতো। আজ চুপ বসে আছে বিধায় রোদ্রু সহজেই তার লক্ষ্য করলো। আয়নায় প্রতিচ্ছবির দিকে তাকিয়ে প্রশ্ন করলো, কি হয়েছে তোমার? আজ এত চুপচাপ? কিছু না, তোমার ট্যুর কেমন গেল? প্রতিবার যেরকম যায়, এসো খাবার খাবো, অনেক খিদে লেগেছে। সময় অপচয় না করে রুম থেকে বেরিয়ে গেল রুদ্রুর। মাহা স্বস্তির নিঃশ্বাস ফেলে। না, তার মনে যে সন্দেহের দানা ছিল তা আর নেই। তার বিশ্বাস তাকে নিরাশ করেনি। রুদ্রুরকে সন্দেহ করার জন্য নিজেই নিজেকে বকলো। বাইরে থেকে রুদ্রুরের ডাক শুনে সব চিন্তা ঝেড়ে ছুট লাগালো মাহা। খাবার টেবিলে দুজন চুপচাপ খাবার খাচ্ছে, এ নতুন না, বরাবরই এরকম হয়। রোদ্রুর ভালো, তার খেয়াল রাখে, যত্ন করে, তবে একটু কথা কম বলে, চুপচাপ থাকে। কিন্তু হুটহাট তার মাঝে এক ধরনের চঞ্চলতা দেখা যায়, অনেক খুশি খুশি দেখা যায়। চোখে মুখে যেন অদ্ভুত এক উচ্ছ্বাস উপচে পড়ে। হঠাৎ কথার মাঝে সে এমন সব প্রসঙ্গ তোলে, এমন সব কথা বলে যা মাঝে মাঝে মাহার পুরোপুরি বোধগম্য হয় না। তবুও মাহা মন দিয়ে শোনে। রোদ্রুর যে সময় খুশি থাকে, মাহা মনে মনে আনন্দ অনুভব করে। হাসি খুশি রোদ্রুরকে দেখলে মাহার মনেও একটা শান্তি নেমে আসে। তার ভালো লাগে এই হাসি খুশি রোদ্রুরকে, এই পাঞ্চলচার মানুষটাকে। তার নামের মতো সেও যেন চকমক করে ওঠে। আজ খাবারের স্বাদ যেন মাহা অনুভব করতে পারছে না। সন্দেহের মেঘ যদিও খানিকটা কেটেছে, তবুও কৌতূহলটা মেটেনি। বরং সন্দেহ দূর হওয়ার পর প্রশ্নটা যেন মাথায় আরো চেপে বসেছে। তার মনে প্রশ্ন থেকেই গেল, বাচ্চাদের জামা রোদ্রুরের ব্যাগে কিভাবে এলো? এই প্রশ্নটা সেই কখন থেকে মাথার ভেতর ঘুরপাক খাচ্ছে। উত্তর জানার জন্য মাহার মন খচখচ করতে লাগলো। কয়েকবার ভাবলো সরাসরি জিজ্ঞেস করে ফেলি, আবার ভয়ও হচ্ছিল এই প্রশ্নটাই যদি অযথা ঝামেলা তৈরি করে দেয়। এটা সেটা চিন্তা করতে করতে মাহা শত চেষ্টা করেও এতটুকুই বলতে পারলো, তোমার টিপে কি কিছু হয়েছিল? রোদ্রুর খেতে খেতে জবাব দিল, কি হবে? না মানে এমন কিছু যা স্বাভাবিক নয় বা কোনো দুর্ঘটনা। না, প্রতিবারই যেমন হয় এবারও তেমনই ছিল। রোদ্দুর
মাথা উঁচু করে তাকালো সে, চোখে মুখে প্রশ্নবোধ চিহ্ন, চাহনি। প্রতি সপ্তাহে কেন তোমাকে অন্য জায়গায় যেতে হয়? না মানে কাজ কি অন্য দিনের মতো অফিস থেকে করা যায় না? বাকি কাজের সাথে পার্থক্য কি? এই কাজগুলো কি অফিসে থেকেই করা যায় না? তুমি আসলে কোন কাজে যাও সেটা খোলাখুলিভাবে কখনো বলনি। মাহা, বাচ্চাদের মতো কথা বলো না তো। অফিস তো আমার না, না তোমার যে নিজের ইচ্ছে মতো চলবে। অফিসে আমাকে বেতন দেয়, তাই তারা যা বলে তাই মেনে চলতে বাধ্য আমি। হঠাৎ এ ধরনের প্রশ্ন করলে কেন? না কিছু না, প্রসঙ্গ এড়িয়ে যেন যেতে চাইলো মাহা। মাহা, তুমি আমাকে সন্দেহ করছো না তো? আমতা আমতা করতে লাগলো মেয়েটি। সে কিছু বলবে তার আগেই রোদ্রুর গমগমে স্বরে বলল, শোনো মাহা, আমার জীবনে যে জায়গা তোমাকে দিয়েছি সে জায়গা শুধু তোমারই থাকবে, তোমার জায়গা অন্য কাউকে দেব না। রোদ্রুর চলে গেল। মাহা অনুশোচনা হতে লাগলো কেন সে কথাটা তুললো এই ভেবে। দিন ঘুরে আবারও বৃহস্পতিবার এসে থামলো। প্রতি সপ্তাহের মতন আজও রোদ্দুর বিকালে অফিস থেকে ফিরে সন্ধ্যার দিকে বেরিয়ে যাবে। পুরো সপ্তাহ জুড়ে মাহা ভিন্নভাবে বিষয়টা ভুলে থাকার চেষ্টা করলেও আজ পারল না। রোদ্রুরের ব্যাগ গোছাতে গোছাতে বাচ্চাদের কাপড়টা তার কাপড়ের মাঝে রেখে দিল। সন্ধ্যার সময় মতো রোদ্রুর চলে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে লাগলো। মাহা মিনমিন করে জিজ্ঞেস করলো, তোমার সাথে কি আর কেউ যাবে? হ্যাঁ, জুনিয়র একজন যাবে, বাস স্টেশনে দাঁড়াবে। তুমি ঠিকমতো দরজা বন্ধ করে দিও, বাসা থেকে একদম বের হবে না, আমি আসছি। সাবধানে যেও। যথাসম্ভব নিজেকে স্বাভাবিক রেখে রুদ্দুরকে বিদায় জানালো মাহা, কিন্তু মনে মনে দোয়া পড়তে লাগলো সে যা ভাবছে তা যেন সত্যি না হয়, কখনোই যেন তা সত্যি না হয়। রোদ্রুর চলে যাওয়ার পর ঘরটা অদ্ভুত রকম নীরব হয়ে গেল। মাহা দরজাটা বন্ধ করলো ঠিকই, কিন্তু নিজের ভেতরে থাকা সন্দেহ এবং ভীতিকে তালাবন্ধ করতে পারলো না। খাওয়া শেষে বিছানায় এসে বসে ফোনটা হাতে নিল মাহা। ঘড়ির দিকে তাকিয়ে দেখলো রাত 10টার একটু বেশি বাজে। মাহা নিজেকে আটকাতে পারলো না, রোদ্রুরকে ফোন করলো। একবার দুবার, তৃতীয়বার রিং হতে ফোনটা ধরলো রোদ্রুর। বলো। মাহা কান খাড়া করে অপর পাশ থেকে অন্য শব্দ শোনার চেষ্টা করলো। কথা বলছো না কেন? পৌঁছালে? না, বাস ছাড়তে দেরি হচ্ছে, স্টেশনে দাঁড়িয়ে আছি। তোমার সাথে কে আছে? সাথে সাথে উত্তর দিল না সে, কিছুটা সময় নিয়ে জানালো, বললাম তো জুনিয়র এসেছে সাথে। তুমি এত চিন্তা করো না। আচ্ছা, সাবধানে থেকো, হুম, রাখছি। লাইন কেটে দিল রুদ্দুর। ফোন করার পর মাহার বুকের ভেতর ধুকপুকানি যেন আরো বেড়ে গেল। এতদিন রোদ্রুরের সাথে থেকে তার স্বভাব সে ভালো মতোই জানে। যখন সে বিরক্ত বোধ করে তখন তার কথাবার্তা এইরকম শোনায়। আজও তার স্বরে যেন বিরক্তির রেশ ছিল। রাত বাড়ছে। মাহা বিছানায় শুয়ে পড়লেও ঘুম আসছে না তার। চোখ বন্ধ করলেই বাচ্চাদের জামাটা চোখের সামনে ভেসে ওঠে। এছাড়াও নানা চিন্তা। মাহা জানে সন্দেহ খুব ছোট্ট একটা শব্দ, কিন্তু এই ছোট্ট শব্দটাই সম্পর্কের সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়াতে পারে। সে নিজেকে বারবার বোঝাতে লাগলো তার ভাবনা সঠিক নয়, রোদ্রুর এমন মানুষ না। রোদ্রুর ফিরে এসেছিল মাঝরাতের দিকে। সকালে সে বের হতে মাহা ব্যাগটা তল্লাশি করতে লাগলো। অফিসের পর ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো রোদ্রুর। আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখতেই তার নজরে এলো মাহার মুখশ্রী। কি হয়েছে? এমন করে তাকিয়ে আছো কেন? মাহা সরাসরি তার চোখে চোখ রেখে বলল, একটা কথা জিজ্ঞেস করব? সত্যি সত্যি উত্তর দিবে? রোদ্রুর ভুরু কুঁচকে এলো। কি? তোমার ব্যাগে বাচ্চাদের কাপড় ছিল, সেটা কোথায়? মুহূর্তের জন্য ঘরে নিস্তব্ধতা নেমে এলো। রোদ্রুর যেন থতমত খেয়ে গেল। কি বলছো এসব? আমি পরিষ্কার করেই বলছি, তোমার শেষ ট্যুর থেকে আসার পর তোমার ব্যাগে বাচ্চাদের একটা জামা ছিল, সেটা আমি আবারও রেখে দিয়েছিলাম, কিন্তু এখন সেটা আর নেই। কোথায় গেল সেটা? রোদ্রুর ঘুরে তাকালো, কর্কশ কণ্ঠে বলল, তুমি আমার ব্যাগে আমার অনুপস্থিতিতে হাত দিয়েছো কেন? রোদ্রুর, আমি তোমার স্ত্রী, তোমার যে কোনো জিনিসের উপর আমার অধিকার আছে। স্বাভাবিক এই অদ্ভুত জিনিসে আমার অবাক হওয়া স্বাভাবিক। তুমি আমাকে সন্দেহ করছো, খানিকটা উঁচু স্বরেই বলল সে। আমি তো তা বলিনি। আমি প্রশ্ন করেছি, এতটুকু জিজ্ঞেস করার অধিকার নিশ্চয়ই আমার আছে। কার বাচ্চার কাপড় ওটা? শেষ কথাটা বলার সময় মাহার কণ্ঠ যেন কেঁপে উঠল। রোদ্রুর কয়েক সেকেন্ড চুপ করে রইল, তারপর বিরক্তির সঙ্গে বলল, আমরা যে বাসায় উঠেছিলাম হয়তো ওই বাসায় বাচ্চার তাড়াহুড়ার ব্যাগে ঢুকে গেছে। হয়তো। মাহা, তুমি কেন এমন করছো? তোমাকে তো বলছি কারণ। তোমার বলা কারণ আমি বিশ্বাস করতে চাইলেও কিন্তু মন মানছে না। রৌদ্রুর রাগে টেবিলে হাত চাপড় মারল। বিকট একটা শব্দ শোনা গেল। এই হচ্ছে তোমার সমস্যা, তোমার মনটাকে সবসময় অজুহাত হিসেবে নিয়ে আসো। তোমার বাচ্চা নেই বলে কি আর কারো থাকবে না? তুমি সবসময় নিজের দুর্বলতা দিয়ে সবকিছু বিচার করো। মাহা যেন এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। দুর্বলতা? হ্যাঁ, দুর্বলতা। তোমার বাচ্চা নেই বলে যে দুনিয়াতে কারো বাচ্চা থাকবে না এমন তো কথা নেই। রৌদ্র, তুমি এভাবে বলতে পারলে? কি বললাম? তুমিই বেশি বাড়াবাড়ি করছো। বাড়াবাড়ি? আমি শুধু জানতে চেয়েছিলাম যেটা আমার অধিকার।
আর আমার কোনো সমস্যা নেই। আমি শারীরিকভাবে বাচ্চা নেওয়ার জন্য একদম সুস্থ। তুমিই বাচ্চা নিতে আগ্রহী না। তুমিই ভিন্নভাবে সবসময় কথাটা এড়িয়ে যাও। রৌদ্র চুপ হয়ে গেল, তবে মুহূর্তেই গমগম স্বরে প্রশ্ন করলো, তাহলে কি চাও তুমি বলো? আমি কি প্রতিটা জিনিসের হিসেব তোমাকে দেব? আমি শুধু সত্যিটা জানতে চাই। এটাই সত্য, কিন্তু আমার মন কেন বলছে এটা তোমার বানানো মিথ্যা, আমাকে অন্ধকারে রাখার জন্য। রোদ্রুরের চোখে রাগের আভাস দেখা গেল। বাহা, তুমি এবার সীমা ছাড়াচ্ছ। আর তুমি যে মিথ্যা বলছো। দুজনের মাঝখানে যেন অদৃশ্য স্নায়ুযুদ্ধ চলছে। রোদ্রুরকে অন্য রুমের দিকে যেতে দেখে মাহা তাচ্ছিল্য স্বরে বলল, পালাচ্ছ? তোমার আজগবি সন্দেহ নিয়েই থাকো তুমি। কথাই আছে না, চোরের মন পুলিশ পুলিশ। তোমার হাবভাবও সেই রকম। দরজা ধপ করে বন্ধ করে দিল সে। মাহা সোফায় বসে বলল, বুকের ভেতর থাকা কষ্ট যেন আরো ভারী হয়ে এলো। অবিশ্বাস, সন্দেহ আর পুরনো ক্ষত, সব মিলিয়ে মাহার মাঝে এক যুদ্ধ চলছে। দেয়ালে ঝোরানো ঘড়ির টিকটিক শব্দটা আজ স্বাভাবিক রকম জোরে কানে লাগছিল। সেই রাত মাহার কেটে গেল নির্ঘুমে। পরের কতদিন তাদের সম্পর্কের ভিতর একটা শীতলতা নেমে এলো। প্রয়োজনীয় কথাটাও যেন হয় না এখন। রৌদ্র ইদানিং রাতে দেরি করে ফেরে। আগের মতন মাহা আর অপেক্ষা করে না। তাদের একসাথে খাওয়া হয় না, একসাথে বসে গল্প করাও যেন এখন শুধু স্মৃতি। রৌদ্রর এখন আলাদা রুমে রাতে থাকে। বাইরে মাহা শক্ত থাকলেও একা একা তারও দম বন্ধ হয়ে আসে। সে যেন রৌদ্রের থেকে নয়, সত্যি থেকে পালানোর চেষ্টা করছে প্রতিনিয়ত। মাহা মাঝে মাঝে ভাবে, সে কি সত্যিই বাড়াবাড়ি করছে, নাকি এই অস্বস্তিটাই তার মনের দেওয়া সতর্ক সংকেত। মাঝে এক সপ্তাহ পার হয়ে গেল। এবার রৌদ্রুর কোথাও যায়নি। নতুন সপ্তাহের বৃহস্পতিবার আজ সকাল থেকে রান্নাঘরে ব্যস্ত ছিল। পেছনে কারো অস্তিত্ব বুঝতে পেরে ঘুরে তাকালো। রৌদ্রুরকে দেখে চমকে উঠল সে। নিজেকে স্বাভাবিক করে জানতে চাইলো, তুমি এখনো যাওনি? আজ বিকেলে তাড়াতাড়ি আসবো, তৈরি হয়ে থেকো। কেন? বাইরে যাওয়ার জন্য। কারণ লাগে নাকি? সুন্দর করে সেজে তৈরি হয়ে থেকো। আমার ভালো লাগছে না, তুমি যাও। রোদ্রু নিজে থেকে এগিয়ে এলো, বলল, আমার কথাই সেদিন তুমি কষ্ট পেয়েছিলে। খারাপ কথা বলেছি। সরি মাহা। মাহা তাকালো। এই প্রথম কয়েকদিন পর সরাসরি চোখে চোখ রাখলো সে। একটু থেমে আবারও বলল, আমি রেগে গিয়েছিলাম। রাগের বশে আমার এমন কথা বলা উচিত হয়নি। মাহা চুপ করে রইল, কথা যেন বের হতে চাইছে না। রৌদ্র সরি বললেই কি সব সমাধান হয়ে যায়? আমি জানি তা হয় না। ভুলটা আমারও, সেটা আমি স্বীকার করছি। আমি উচিত হয়নি ওভাবে বলা। এতদিন আমি নিজের করা কাজের জন্য লজ্জিত ছিলাম বলেই তোমার সামনে আসতে পারিনি। আজ আমি তোমার সাথে সময় কাটাবো। আমাদের সম্পর্কের মাঝে যে দেয়াল তৈরি হয়েছে সেটা আর বাড়তে দেব না আমি। মাহা অবাক হলো, সাথে যেন খুশিও। মনের মাঝে তার আনন্দের ঢেউ খেলে যাচ্ছে। সেদিন সত্যি রৌদ্র তাকে সময় দিয়েছিল। তার মাঝে যেন সত্যিকারের খুশি, অনুশোচনা দেখতে পেয়েছিল মাহা। সেই মুহূর্তে মাহার নিজের ভাবনার উপরই সন্দেহ হতে লাগলো। রৌদ্রের অফিসের নিচে দাঁড়িয়ে আছে মাহা। তার হাতে একটা ব্যাগও দেখা যাচ্ছে। চারপাশে ভালো মতো একবার চোখ বুলিয়ে নিল। সবাই নিজ নিজ কাজে ব্যস্ত। রৌদ্রকে না বলেই এসেছে সে। সঙ্গে সঙ্গে তাকে ফোন করলো না। রিসিপশনে এসে দাঁড়ালো মাহা। রিসিপশনিস্ট মেয়েটি তাকে দেখে এগিয়ে এলো। আপনাকে কিভাবে সাহায্য করতে পারি ম্যাম? আমার কিছু জানার ছিল। বলুন, কি জানতে চান? আচ্ছা, আপনাদের অফিস থেকে প্রতি সপ্তাহে কোথাও যেতে হয়? মানে কোনো মিটিং বা জিনিসপত্রের হিসাবের জন্য? রিসিপশনিস্ট মেয়েটি কিরকম দৃষ্টিতে তাকালো সে। পরক্ষণে চোখ মুখ স্বাভাবিক করে জানালো, সরি ম্যাম, অফিসের ভেতরের তথ্য আমরা বাইরের কাউকে জানাতে পারি না। আর এসব তথ্য আমাদের সেভাবে জানা নেই। এগুলো ডিপার্টমেন্ট অনুযায়ী উপর থেকে কাজ ভাগ করে দেওয়া হয়। আচ্ছা, ধন্যবাদ। হতাশা হলো মাহা। যে কাজের জন্য এসেছিল তার কিছুই হলো না। ভারাক্রান্ত মনে রুদ্রুরকে ফোন করে নিচে আসার কথা বলল। কয়েক মিনিট পরে রুদ্রুর এলো। হাঁপাচ্ছে সে। মাহার হাত টেনে তাকে একপাশে নিয়ে এলো। খানিকটা রাগী স্বরেই বলল, তুমি এখানে কেন এসে? তোমাকে না বলেছি বাসা খালি রেখে বের হবে না? তোমার জন্য খাবার নিয়ে এসেছিলাম। আজ তো তাড়াহুড়ো করে খাবার না নিয়ে চলে এলে। রৌদ্র যেন বিরক্ত হলো। খাবারের কি অভাব আছে এখানে? আমাকে না জিজ্ঞেস করে কেন এসেছো? আমি এদিকে দাও। মাহার হাত থেকে খাবারের ব্যাগটা নিল রৌদ্র। এবার যাও, আমাকে না বলে আর আসবে না। চলো, তোমাকে রিক্সা ঠিক করে দিচ্ছি। মাহার হাত টেনে নিয়ে এলো রৌদ্র। তাকে রিক্সা ঠিক করে ভাড়া মিটিয়ে দিল। কি মনে করে তার হাতে কিছু টাকা দিয়ে বলল, নেমে কিছু খেতে ইচ্ছে হলে খেও। বাসা থেকে আর বের হবে না। মামা রিক্সা টানেন। আপন গতিতে রিক্সা এগিয়ে যেতে লাগলো। মাহা নিজের ভাবনায় বিলীন হয়ে গেল। মনে মনে যে একটা কঠিন সিদ্ধান্ত নিল। কেন ফোন করেছেন আমাকে?
আমাকে কি তোমার মনে পড়ে না? একটিবারের জন্য হলেও আমার সাথে দেখা করা যেত না? কি চান আপনি? যখন সময় ছিল, আপনার প্রয়োজন ছিল, তখন তো ফিরেও তাকাননি। এখন কেন ফোন করেছেন? আমি জানি আমার উপর তোমার অনেক রাগ, অনেক অভিমান। কিন্তু আমিও তো তোমার পরিবার মাহা। একটিবার এসো। কখনোই না। এই জন্মে কখনোই আমি ওই বাড়িতে পা রাখবো না। আর আপনার প্রতি আমার রাগ অভিমান কোনোটিই নেই। আপনাকে আমি ঘৃণা করি। ঘৃণা ছাড়া এখন আপনার জন্য আমার কিছু অনুভব করি না। আর কখনোই ফোন করবেন না আমাকে। মুখের উপর কল কেটে দিল মাহা। চোখ বন্ধ করে বড় বড় কয়েকটা নিঃশ্বাস নিল। মাথাটা বুঝি ব্যথায় ফেটেই যাবে। পরের সপ্তাহে মাহার জন্য অদ্ভুত রকমের কাটলো। বাহ্যিকভাবে সব স্বাভাবিক লাগলেও এই স্বাভাবিকতার আড়ালে সে সতর্ক চোখ সব দিকে নজর রাখতে ভুলল না। রোদ্রুর কখন বেরোয়, কার সাথে ফোনে কথা বলে, কোথায় যায়, সবকিছু তার আড়ালে পর্যবেক্ষণ করতে লাগলো। তার এই আচরণের কারণ রোদ্রুর যতই ভালো ব্যবহার করুক, এমন ভাব করুক যেন ওই ঘটনা কখনোই হয়নি, কিন্তু মাহার মন শান্ত হচ্ছে না। সেদিন রোদ্রুরের অফিসে তার আচরণ যেন আরো বেশি অস্থির করে তুলেছে তাকে। বিয়ের পর থেকে সে যেন এক প্রকার ঘরবন্দি হয়ে গিয়েছে। রোদ্রুর বলে এটা তার নিরাপত্তার জন্য। সে একা থাকে জানলে যে কোনো সময় বিপদ আসতে পারে। বিপদের নাকি কোনো কারণ লাগে না। তার বলা প্রতিটি কারণ যৌক্তিক, সত্য। কিন্তু বর্তমানের কারণগুলো মনে পড়লে যে নিছক ভাব ছেলে ভোলানো কথা মনে হয়। বুধবার রাতে ঘুমাতে যাওয়ার সময় রুদ্র জানালো, আগামীকাল একটু বাইরে যেতে হবে। আমার আমি গুছিয়ে রেখেছি। মাহা শুধু মাথা নেড়ে ঠিক আছে বোঝালো। বাড়তি কোনো প্রশ্ন করেনি, হয়তো করতে চায়নি। তার আচরণ স্বাভাবিক হলেও তার মাথায় অন্য চিন্তা ঘুরছে। পরদিন সন্ধ্যার একটু পরে রৌদ্র যথাসময়ে বের হওয়ার প্রস্তুতি নিল। মাহাকে প্রতিবারের মতো একই কথা বলল। মাহাও বুঝদার মেয়ের মতো মাথা নাড়ালো। দরজা বন্ধ করে মাহা জানালার আড়াল থেকে দেখলো, রৌদ্রর চোখের আড়াল হওয়ার কয়েক মিনিট পর মাহা দ্রুত দরজায় তালা লাগিয়ে নেমে একটা রিকশা নিল। রিকশা এসে থামলো স্টেশনের কাছে। শীতকাল, হাওয়াতে মাহার জন্য সুবিধা হলো। ভালো করে নিজেকে চাদর দিয়ে আড়াল করে নিল। মাহার বুকের ভেতর একটা অদ্ভুত অনুভব হচ্ছে। ভয়, সংশয়, অবিশ্বাস, সব মিলিয়ে এক বিস্তৃতি অনুভূতি। হেঁটে কয়েক পা সামনে এগোতেই পরিচিত অবয়ব দেখলো মাহা। মাহা আগেই লুকিয়ে রোদ্দুরের টিকিট দেখে নিজেও টিকিট কেটে রেখেছিল। সবাই বাসে উঠা শুরু করলে মাহাও ব্যাগটা নিয়ে রোদ্দুরের চোখের আড়ালে উঠে পড়ল। কিছুক্ষণ পরে বাস ছেড়ে দিবে। মাহা সতর্ক দৃষ্টিতে রোদ্দুরের আশেপাশে বেশ কিছুক্ষণ দেখলো। না, সে একাই আছে। তাহলে সে যে বলল জুনিয়র আছে তার সাথে। মাহা ফোনটা বের করে রোদ্দুরকে মেসেজ করে তার অবস্থান জানতে চাইলো। কে আছে সেটাও জিজ্ঞেস করলো। পূর্বের মতন একই উত্তর পেয়ে মাহার মন ভেঙে গেল। রোদ্রুরের প্রতি বিশ্বাসের পাহাড়টা আস্তে আস্তে যেন ভেঙে পড়তে লাগলো। পুরো জার্নিতে মাহা রোদ্রুরের দিকে নজর রাখলো, তবে একসময় ক্লান্তিতে তার চোখ বুজে এলো। বাস থেকে নেমে রোদ্রুর একটা ব্যাটারি চালিত রিক্সা নিল। মাহার দূর থেকে সব দেখছিল। বুকের ভেতরটা কেমন অকারণে ধুকপুক করছে। মনে হচ্ছে সামনে অনেক বড় কিছু হতে যাচ্ছে। সেও আর দেরি করলো না। আরেকটা রিক্সা নিয়ে রোদ্রুরের পেছন পেছন চললো। চারিপাশে শুনশান। রিক্সা চলছে আপন গতিতে। বাতাসে মাহার গায়ের লোম খাড়া হয়ে গেল। রিক্সাটা এসে থামলো নিরিবিলি একটা বাসার সামনে। এসে থামলো। চারপাশে অচেনা পরিবেশ। মাহার কিছুটা দূরে নেমে গেল। তার গলা শুকিয়ে আসছে, হাত পা ঠান্ডা হয়ে আসছে। বুক ধুক ধুক করছে তার। দরজায় টোকা দিল রোদ্দুর। মুহূর্তে দরজাটা খুলে গেল। একটা মেয়ে এসে রোদ্দুরকে জড়িয়ে ধরলো। রোদ্দুরও হাসি মুখে মেয়েটাকে আগলে ধরলো। কপালে চুম্বন করলো। মনে হচ্ছে তারা বহুদিনের চেনা পরিচিত আপনজন। দৃশ্যটা দেখে মাহার বুকের ভেতরটা যেন হঠাৎ করে ভেঙে চুরমার হয়ে গেল। মাহা অনেক চেষ্টা করলো মেয়েটার মুখ দেখার জন্য, কিন্তু পারলো না। ততক্ষণে তারা ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছে। মাহা প্রাণপণে ছুটতে লাগলো। পথ যেন শেষ হচ্ছে না। অবশেষে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে দরজার সামনে এসে দাঁড়ালো। ভেতর থেকে খিলখিল হাসির শব্দ শোনা যাচ্ছে। সেই শব্দ মাহার হৃদয় যেন ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে। মেয়েটার অধর হতে অনবরত জল গড়িয়ে পড়ছে। হাউমাউ করে কান্না করতে করতে দরজায় বাড়ি দিতে লাগলো। বাড়ি দিতে দিতে একসময় ক্লান্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ল মাহা। হাত রক্তলাল বর্ণ ধারণ করেছে। হুট করে দরজা খোলার শব্দ শোনা গেল। অশ্রু ভেজা চোখে তাকালো মাহা। রৌদ্র দাঁড়িয়ে আছে। কাপা কাপা পায়ে মাহা উঠে দাঁড়ালো। চুল এলোমেলো হয়ে আছে তার। ওড়নার একাংশ মাটিতে লুটিপুটি খাচ্ছে। কান্নারত কণ্ঠে মাহা জানতে চাইলো, তুমি এখানে কি করছো? ওই মেয়েটা কে ছিল? সেই মুহূর্তে ভেতর থেকে বাচ্চা খিলখিল হাসির শব্দ শোনা গেল। মাহা আর সহ্য করতে পারছে না। তার মাথাটা ঝিমঝিম করে উঠল। হাত দিয়ে কান দুটো চেপে ধরলো সে। চিৎকার করে বলে উঠল, বন্ধ করে এসব।
এই বাচ্চার হাসি বন্ধ করো, আমি আর সহ্য করতে পারছি না। মাহার নিজেকে পাগল পাগল লাগছে। আবারও ছুটে এসে রোদ্দুরকে ধরলো সে। তার বাহু ঝাঁকিয়ে জানতে চাইলো, ওই মেয়েটা তোমার কে হয়? বাচ্চার সাথে তোমার কি সম্পর্ক? বলো রোদ্দুর। রোদ্দুর কিছু বলল না, মুখ ঘুরিয়ে নিল। সে সময় ভেতর থেকে কারো কণ্ঠ ভেসে এলো, তুমি কার সাথে কথা বলছো রোদ্দুর? ভেতরে এসো, বাবু তোমাকে খুঁজছে। বাবু শব্দটা মাহার কাছে বাজ পড়ার মতন ঠেকলো। মেয়েটি এবার আরো অস্থির হয়ে উঠল। কে এই মেয়েটা? তোমাদের কি সম্পর্ক? আমি এক্ষুনি মেয়েটার সাথে দেখা করব। ছুটে ভেতরে যেতে চাইলো মাহা। সে ভেতরে ঢুকতে চাইতেই রোদ্দুর তাকে শক্ত করে ধরে ফেললো। তার ইষ্টপুষ্ট শরীরের বিপরীতে মাহার কান্নারত দুর্বল শরীর টিকলো না। কেউ না, মেয়েটাকে চিনি না আমি, পাগল মেয়ে হচ্ছে। কথা শেষ হতেই মাহাকে সে ছুঁড়ে মারলো। তাল সামলাতে না পেরে মাহা আবারও মাটিতে লুটিয়ে পড়ল। তার চোখের সামনে দরজাটা বন্ধ হয়ে গেল। ভেতর থেকে আবারও খুনসুটি হাসি শব্দ ভেসে এলো। মাহার চেয়ে উঠতে পারলো না। চিৎকার করে কান্না করছে সে। বারবার বলতে লাগলো, রোদ্দুর তুমিও আমার বিশ্বাস ভাঙলে। রোদ্দুর তুমিও আমার বিশ্বাস ভাঙলে, তুমিও ধোঁকা দিলে। কাঁদতে কাঁদতে মাটিতে লুটিয়ে পড়লো মাহা। দরজাটা তার চোখের সামনে বন্ধ হয়ে গেল। ভেতর থেকে ভেসে আসছে কথার শব্দ, বাচ্চার খিলখিল শব্দ। সেই হাসি যেন তার বুকের ভেতর ছুরি চালাচ্ছে। মাহা উঠে দাঁড়াতে চাইলো, কিন্তু কেউ যেন তাকে পেছন থেকে ধরে রেখেছে। আচমকা, এই যে আপা, নামবেন না? বাস থামছে সেই কখন, আপা ওঠেন। শরীরে ঝাঁকুনি অনুভব হতে মাহা ধরফরিয়ে জেগে উঠল। পুরো গা ঘেমে একাকার হয়ে গিয়েছে। শ্বাস যেন আটকে আসছে। ব্যাগ থেকে পানি বের করে খেলো সে। বড় বড় করে শ্বাস নিল। বুক ধড়ফড় করছে তার। চারপাশে লোকজনের গুঞ্জন, হর্নের শব্দ, ডিজেলের কড়া গন্ধে নাকে বাড়ি খাচ্ছে। কন্ট্রাক্টর চিৎকার করে বাকিদের নামতে বলছে। মাহা হন্তদন্ত হয়ে চারিপাশে তাকালো। কোথায় সেই বাড়ি? কোথায় দরজা? কোথায় রোদ্দুর? আর কোথায় সেই বাচ্চার শব্দ? ধীরে ধীরে সবকিছু পরিষ্কার হতে শুরু করলো। স্বপ্ন। হ্যাঁ, সবটাই স্বপ্নই ছিল। মাহা যেন এবার স্বস্তির নিঃশ্বাস নিল। আপনার শরীর খারাপ লাগছে নাকি আপা? আপনার সাথে কেউ নাই? আচমকা মাহার মনে পড়লো রোদ্রুর তো নেমে গেছে। মাহাও দ্রুত ব্যাগটা নিয়ে নেমে এলো। বাইরে তখনও অন্ধকার। রোদ্রুর সামনের দোকান থেকে কিছু একটা নিয়ে রিকশায় উঠলো। মাহাও দুটো আরেকটা রিকশা দিয়ে তার পেছন পেছন গেল। সে এসে থামলো বহুতলা বিশিষ্ট একটা দালানের সামনে। ভাড়া মিটিয়ে সেটার গেট দিয়ে ভেতরে প্রবেশ করলো সে। মাহা দূর থেকে দেখছে। আচমকা তার মনটা কেমন যেন করতে লাগলো। ভয় হতে লাগলো। আসলেই কি তার স্বপ্ন ছিল? স্বপ্নটা বাস্তবে রূপ নেবে না তো? গেট দিয়ে ভেতরে ঢুকে গেল রোদ্রুর। মাহা দূরেই দাঁড়িয়ে রইল। তার বুকের ভেতর ধুক ধুক করছে, গা ছমছম করছে। একা থাকার ভয় নাকি সত্যের সম্মুখীন হতে হবে, এই আশঙ্কায় ভয় তাকে ঘিরে ধরে মাহা জানে না। ঘাড়ের পেছন দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যাচ্ছে। এই শীতেও তার হাতের তালু ঘেমে যাচ্ছে বারবার। মাহা বড় করে একটা নিঃশ্বাস নিল। নিজেকে বোঝানোর চেষ্টা করলো, সব ঠিক আছে, সব ঠিক আছে। যা ছিল তা শুধু স্বপ্নই, স্বপ্ন। কিন্তু যত যাই হোক, তার মন যেন কিছুই মানতে চাইছে না। গায়ের চাদরটা ভালো মতো পেঁচিয়ে নিয়ে এগিয়ে গেল মাহা। বহুতলা বিশিষ্ট বিল্ডিংটাতে নীরবতা ছেয়ে, হয়তো অনেক রাত হয়েছে তাই। নিচে হালকা হলুদ আলো জ্বলছে। গেটের পাশে ছোট্ট কেবিনও দেখা যাচ্ছে। মাহা মাথা ঘুরিয়ে দেখলো ঝাপসা নীল বোর্ডে জল জল করছে, হোটেল রিভার ভিউ। মাহা বাইরে থেকে উকি দিয়ে দেখলো রোদ্দুরের ফ্রন্ট ডেস্কে দাঁড়িয়ে আছে। রেজিস্টারে কিছু লিখছে। সে সতর্ক চোখ তার গতিবিধি লক্ষ্য করলো। কিছু সময় পর রোদ্রুর হোটেলের লিফট করে ভেতরে চলে গেল। মাহা একবার ভাবলো ভেতরে গিয়ে রিসেপশনিস্টকে জিজ্ঞেস করবে। সে না বললে জোর করে ভেতরে ঢুকে রোদ্রুরের মুখোমুখি হবে। তবে পর মুহূর্তেই থেমে গেল। তাড়াহুড়ো করে কোনো কাজ করলো না। যেহেতু রোদ্রুরের সাথে পুরো জার্নিতে কেউ ছিল না, মাহা হুট করে উপস্থিত হলে কি জিজ্ঞেস করবে? কিসের বিপরীতে রোদ্রুরকে প্রশ্নের সম্মুখীন করবে সে? কিছু সময় ভাবলো মাহা। সেই হোটেলের উল্টো দিকে 2-3 পা সামনে আরেকটি হোটেল ছিল। সে ওই হোটেলের 3য় তলায় উঠলো। রুমটা মাহা এমন ভাবেই নিয়েছে যেন অপর পাশের হোটেলটা ভালো মতো দেখা যায়। রুমে ঢুকে আগে ফ্রেশ হয়ে নিল মাহা। এই শীতেও ঘেমে নিয়ে একাকার হয়ে গিয়েছে তার শরীর। আয়নায় নিজের প্রতিচ্ছবির দিকে কিছু সময় তাকিয়ে রইল মাহা। কয়েকদিনের ব্যবধানে তার চেহারা যে শুকিয়ে গিয়েছে, চোখের নিচে কালি পড়ে গিয়েছে। তার মনে হলো সে যেন ধীরে ধীরে এক গোলক ধাঁধায় জড়িয়ে পড়ছে। ধাঁধার সূত্রপাত যেন সেই করেছে। এখন চাইলেও বের হতে পারছে না সে। একটা চেয়ার টেনে জানালার কাছে বসলো মাহা। ভালো মতো পর্দা টেনে দিল যেন বাইরে থেকে কেউ ভেতরের মানুষের উপস্থিতি বুঝতে না পারে। বড় লাইটটা বন্ধ করে ছোট ডিম লাইটটা জ্বালিয়ে দিল। সে বদ্ধপরিকর আজ রাতেই জানবে রোদ্রুর আসলে কোথায় যায়।
রৌদ্রুর আসলে কিছু লুকাচ্ছে। তার দেখা স্বপ্ন কি শুধুই স্বপ্ন ছিল, নাকি তার মনের দেওয়া কোনো ইঙ্গিত? বসে থাকতে থাকতে ঝিমাচ্ছিল মাহা। শীতকাল হওয়াতে একটু দেরিতেই রোদ উঠলো। মাহা উঠে দ্রুত ফ্রেশ হয়ে আবারও জানলার কাছে এলো। প্রায় 8:30টার দিকে রোদ্রুর বের হলো। তাকে দেখে মাহাও ছুটে নেমে এলো। সে আগে থেকেই তৈরি ছিল। কয়েক হাত দূরত্ব বজায় রেখে চলছে সে। নিচে নামার পর খেয়াল করলো রোদ্রুরের সাথে অন্য একটা ছেলেও হাঁটছে। এই ছেলেটা কখন এলো? আগে থেকে কি হোটেলে ছিল? পেছনে ফিরে তাকায়, তার চেহারা মাহা দেখতে পেল না। দুজনেই একটা মাঝারি সাইজের খাবারের হোটেলে প্রবেশ করলো। মাহা 1 সেকেন্ডের জন্য দাঁড়িয়ে পড়লো। ভেতরে ঢুকবে নাকি বাইরে অপেক্ষা করবে এটাই ভাবছে। ভেতরে গেলে যদি ধরা পড়ে যায়, কিন্তু বাইরে থাকলে ওদের কথা শোনা যাবে না। দ্বিধা নিয়ে সে ঢুকে পড়লো। বেশ সাবধানে একটা কোনায় বসলো। কোথাও থেকে পরোটা ডিম ভাজার গন্ধ ভেসে আসছে। বাতাসে সুগন্ধি চায়ের গান ভেসে বেড়াচ্ছে। খাবারের গন্ধে মাহা নিজেও খিদে অনুভব করলো। তাই বসে না থেকে সেও কিছু খাবার অর্ডার করলো। খাবার আসতে আসতে মাহা রৌদ্রের দিকে তাকালো। তার সাথে থাকা ছেলেটার মুখ এবার দেখলো সে। কয়েক মিনিট তাকানোর পর মাহা তাকে চিনতে পারলো। এই ছেলে তো রৌদ্রের ডিপার্টমেন্টে কয়েক মাস আগে যুক্ত হয়েছিল। দুজনে কথা বলছে আর খাবার খাচ্ছে। এত শব্দে মাহা তাদের কথা শুনতে পেল না। ততক্ষণে তার খাবারও চলে এসেছে। সে দ্রুত খাবার শেষ করলো এবং তাদের দিকে নজরও রাখলো। হোটেল থেকে বেরিয়ে তারা একটা রিক্সা নিল। মাহাও দ্রুত একটা রিক্সায় উঠে পড়লো। আগে রিক্সাওয়ালা মামাকে জানিয়ে রাখলো ওই রিক্সাটাকে ফলো করতে হবে। মামার কুচকানো কপাল দেখে মাহা একটু বিরক্তি, অস্বস্তি বোধ করলো। জানালো, যা ভাড়া চাইবেন তাই দেব, শুধু তাদের চোখের আড়াল করা যাবে না। মামাও যেন এটা শোনার অপেক্ষায় ছিল। তিনি বেশ কৌশলে তাদের ফলো করলেন, যেন অনেক বছরের অভিজ্ঞতা আছেন ওনার। রিক্সাটা ধীরে ধীরে ভিড় ঠেলে এগোতে লাগলো। মাহার বুকের ভেতরটা অকারণেই ধুকপুক করছিল। সে নি- নিজেও জানে এই উত্তেজনা কৌতূহলের সন্দেহ নাকি ভয়ের কারণ। রিক্সাওয়ালা মামা আচমকা জিজ্ঞেস করে বসলেন, মা, এত লুকাইয়া কেন যাইতেছেন? পরিচিত কেউ নাকি? মাহা থতমত খেয়ে গেল। আর যাই হোক, পরিবারের কথা এইভাবে বাইরের লোকদের তো বলা যায় না। তাই বলল, হ্যাঁ, অফিসের লোক, কাজে যাচ্ছি। ওরা ছেলে মানুষ, তাই আমি আলাদা যাচ্ছি। মামা আর কিছু বললেন না, কিন্তু তার চালানোর ভঙ্গিতে মনে হচ্ছিল তিনি কোনো কারণে মনে মনে ব্যাপারটা বেশ উপভোগ করছেন। ধীরে ধীরে রাস্তার ব্যস্ত হয়ে উঠেছে। দুপাশে হরেক রকমের গাড়ি ছুটে চলেছে। দোকান খুলেছে। দোকানপাট, হকার, গাড়ির হর্ন সব মিলিয়ে এক অদ্ভুত বিশৃঙ্খলা তৈরি হতে শুরু করে রাস্তায়। অথচ মাহার কানে যেন কোনো শব্দই এসে প্রবেশ করছে না। তার পুরোটা মনোযোগ শুধু সামনের রিকশায় আটকে আছে। তাদের রিকশাটা গিয়ে থামলো একটা ক্যাফের সামনে। বাইরে থেকে মোটামুটি বড় সাইজের সেই ক্যাফে। বোর্ডে তার নাম লেখা আছে, জলসিঁড়ি ক্যাফে। নামটার মধ্যে অদ্ভুত শান্ত একটা আবহ আছে, কিন্তু মাহার ভেতরটায় ঠিক উল্টো, অশান্তি। মামা এখানে থামান। ওরা দুজন নামার আগে মাহা ভাড়া দিয়ে নেমে পড়লো। সে চাদরটা ভালো করে পেঁচিয়ে নিল, সাথে মাস্ক আর চশমা পরে নিল, নিজের মুখ আড়াল করতে ভুললো না। ক্যাফেটা বাইরে থেকে ভেতরে অনেক গোছানো। এই সকালেও বেশ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। ক্যাফের বাতাসের খাবারের সুগন্ধ ভেসে বেড়াচ্ছে। মাঝে একটা টেবিলে গিয়ে বসলো রোদ্রুররা। মাহা দ্রুত একটা সাইড টেবিলে বসে পড়লো, যাতে তাদের ভালো মতো দেখা যায়, কিন্তু সেও যেন যথাসম্ভব আড়ালে থাকে। তাকে দেখে ওয়েটার এসে কিছু জিজ্ঞেস করলো, ম্যাম, আপনি কিছু নেবেন? মাহা গলা শুকিয়ে আসছে, তাই জানালো একটা কফি। সে চোখ এক মুহূর্তের জন্যও সরালো না। সাথে তার সাথে থাকা ছেলেটা মাথা নেড়ে কিছু বলছে। মাহা কান করে করেও ভালো মতো কথা শুনতে পেল না। ওয়েটার কফি এনে রেখে গেল। ধোয়া ওটা কফি থেকে সুঘ্রাণ ভেসে আসছে, কিন্তু মাহার সেদিকে মনোযোগ দিল না। তার চোখ শুধু ওদের দিকে। দরজার টুংটাং শব্দ শোনা গেল। মাহা অচেতন মনে সেদিকে তাকালো। দেখলো বেশ পরিপাটি হয়ে একজন মেয়ে ঢুকছে। তার হাত ধরে আছে একটা বাচ্চা। মেয়েটা ঢুকেই চারপাশে তাকালো, যেন কাউকে খুঁজছে। তারপর সোজা রোদ্দুরদের টেবিলের দিকে হাঁটলো। মাহার বুক ধপ করে উঠল। মেয়েটাকে সত্যিই ওদের দিকে যাচ্ছে? মেয়েটা কাছে যেতেই রোদ্দুর হঠাৎ উঠে দাঁড়ালো। তার মুখে হাসি ফুটলো। অবশেষে তুমি এসেছো, বেশ নরম স্বরে বলল রোদ্দুর। মাহা বুক ঢিপ ঢিপ করছে। তাকে এই টোনে কথা বলতে সে খুব কম শুনেছে। মেয়েটা হালকা হাঁপাতে হাঁপাতে জানালো, ট্রাফিকের জন্য লেট হয়ে গেল। এত সকালেও যা জ্যাম, তার উপরে এই পিচ্চিকে তো চেনেই। আচ্ছা, তুমি বসো, আগে পানি খাও। বাচ্চাটা রোদ্রুরকে দেখে হাত বাড়িয়ে দিল। রোদ্রুর হেসে তাকে কোলে নিল। তার ভাব ছিল একদম স্বাভাবিক। ঠোঁটের কোণে ছিল মায়া ভরা হাসি। তাদের দেখে যে কেউ বলতে পারবে তারা পূর্ব পরিচিত। রোদ্রুর বাচ্চাটার গালে চুমু খেলো। কেমন আছে আমার চ্যাম্প? ছেলেটা খুব মিষ্টি করে হাসলো। রোদ্রুর যেন তার অনেক দিনের পরিচিত। মাহার বুকের ভেতর হঠাৎ কেমন মোচড় দিয়ে উঠল।
বাচ্চাটা রোদ্রুরের গলা জড়িয়ে ধরলো, অভিমানী স্বরে বলল, তুমি বাসায় আসবা না? রোদ্রুর মুচকি হেসে বলল, আসবো তো, খুব তাড়াতাড়ি আবারও আসবো। মাহার বুঝতে পারলো না তার কি করা উচিত। সে নিজেকেই প্রশ্ন করলো, আমি কি আদৌ এই রোদ্দুরকে চিনি? চুপচাপ গম্ভীর মানুষটা এখন যেন সম্পূর্ণ আলাদা। এই মেয়েকে, ওদের সম্পর্ক কি? কে এই মেয়ে? এই প্রশ্নটা মাথায় আসতেই মাহা সূক্ষ্ম চোখে মেয়েটার দিকে তাকালো। কয়েক মিনিট পর সে চমকে উঠল, নিশিথা! এই মেয়েটাকে তো সে আগেও দেখেছে। মাহা পরবর্তীতে আরো কিছু ভাববে তার আগেই হঠাৎ নিশিথা মেয়েটা তার দিকে তাকালো। তার চাহনিতে মাহা কেঁপে উঠল। তখন ওই বাচ্চাটা খেলতে খেলতে হঠাৎ টেবিল থেকে নেমে দৌড়ে এদিক ওদিক ছুটতে লাগলো। মাহা বুঝে ওঠার আগে সে সোজা মাহার টেবিলের দিকে চলে এসেছে। মাহা এক মুহূর্তের জন্য জমে গেল। বাচ্চাটা তার সামনে দাঁড়িয়ে কৌতূহলী দৃষ্টিতে তাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। অস্পষ্ট শব্দে বলল, আন্টি, আপনি খাবার জায়গায় মুখে মাস্ক দিয়ে আছেন কেন? আপনার খাবার তো ঠান্ডা হয়ে যাবে। ততক্ষণে রৌদ্রও নিজের চেয়ার থেকে উঠে দাঁড়িয়েছে। মাহার নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। তাহলে কি শেষ রক্ষা আর হলো না? রৌদ্রের মুখোমুখি তাকে হতেই হবে। সে যদি তাকে চিনে ফেলে কি জবাব দেবে? সেই বা বিপরীতে কি জানতে চাইবে? সরাসরি জিজ্ঞেস করবে বাচ্চাটা কি তার? উত্তর না দিলে ঝামেলা করবে, চিৎকার চেঁচামেচি করবে, নাকি সব শেষে দোষ তারই হবে? মাহার গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে। টেবিলে থাকা কফির মতন তার শরীরও ঠান্ডা হতে শুরু করেছে। বাচ্চাটা ঠিক সামনে দাঁড়িয়ে মাথা দুলিয়ে তাকে দেখছে। আন্টি, আপনি মাস্ক খুলবেন না? মাহা কিছু বলতেই পারলো না। মনে হচ্ছিল কেউ ভারী কিছু বেঁধে দিয়েছে। ঠিক তখন ওই রৌদ্রের কণ্ঠ শোনা গেল, চ্যাম্প, এদিকে এসো, অপরিচিতদের ডিস্টার্ব করতে নেই। রৌদ্রকে এগিয়ে আসার জন্য উঠতে দেখে মাহার নিঃশ্বাস বন্ধ হয়ে আসার উপক্রম হলো। কি হবে ভাবনার মাঝে নিশিতা তার হাত ধরে তাকে থামিয়ে দিয়ে নিজেই উঠে দাঁড়ালো। তুমি বসো, আমি নিয়ে আসছি। নিশিথার রৌদ্রের হাত ধরা মার চোখ এড়িয়ে গেল না। তবে এখন এসব ভাবনার সময় নয়। নিশিতা এগিয়ে এলো, বাচ্চাটাকে টেনে মাহার থেকে দূরে সরিয়ে নিল। তোমাকে কতবার বলেছি এদিকে ওদিকে দৌড়াবা না, অন্যদের বিরক্ত করো কেন? বাচ্চাটা ঠোঁট ফুলিয়ে বলল, আমি তো শুধু কথা বলছিলাম। সরি আপু, বাচ্চা মানুষ একটু বেশি কথা বলে। মাহা গলার স্বর একটু মোটা করে বলল, না সমস্যা নেই। মাহা গোপনে স্বস্তির নিঃশ্বাস নিল। তবে এখনো তার বুক ধুকপুক করছে। আর চোখে দেখলো রোদ্দুরের দৃষ্টি এখনো এদিকে। মাহা বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারলো না। সানগ্লাস পরা থাকলেও দ্রুত চোখ নামিয়ে নিল। নিশিতা মেয়েটা চলে যেতে গিয়েও থেমে গেল। আপু, আপনি কি অসুস্থ? কোনো সাহায্য লাগবে? মাহা দ্রুততার সাথে জানালো, না আমি ঠিক আছি। কোনো সাহায্য লাগলে আমাকে জানাতে পারেন। না, আমি ঠিক আছি। আচ্ছা, আপনাকে কি আমি আগেও কোথাও দেখেছি? আপনার মুখ পুরোটা দেখতে না পারলেও আপনাকে চেনা চেনা লাগছে। মাহা মাস্কের আড়ালে ঠোঁট আঁকড়ে ধরলো। সে এবার ইচ্ছে করে তার আচরণে খানিকটা বিরক্ত ফুটিয়ে তুললো। না, আপনি ভুল করছেন। নিশিতা থতমত খেয়ে গেল। অস্বস্তি কাটাতে হালকা এসে বলল, সরি, মাই মিস্টেক। চলো। বাচ্চাটার হাত ধরে সে নিজেদের জায়গায় চলে গেল। মাহা ভিতরে ভিতরে যেন হাঁপ ছেড়ে বাঁচলো। মাহার ইচ্ছে হলো এক্ষুনি ছুটে বেরিয়ে যেতে, কিন্তু তাড়াতাড়ি করলো না সে। তাদের মনোযোগ এখন তার দিকে। হুট করে বেরিয়ে গেলে সন্দেহ বাড়বে বই কমবে না। মাহা আর চোখে নিশিতা নামক মেয়েটির দিকে আরেকবার তাকালো। মেয়েটাকে সে বছর দুয়েক আগে দেখেছিল। রোদ্রু সেবার তাকে একটা অনুষ্ঠানে নিয়ে গিয়েছিল, সেখানেই দেখা। মাহা নিজের অবচেতন মনে নিশিতা এবং রোদ্রুরের সাথে বাচ্চাটার চেহারার মিল খুঁজতে লাগলো। এর মাঝেই সেই টেবিল থেকে কথার সুর ভেসে এলো, একে আমার আনাই উচিত হয়নি। বাসায় কেউ থাকলে রেখেই আসতাম। খানিকটা রাগী স্বরে বলল নিশিতা। রোদ্রুর তাকে শান্ত থাকতে বলল, থাক, রাগ করো না, বাচ্চা মানুষ একটু তো দুষ্টুমি করবেই। আমরা কি এখন বের হব? হ্যাঁ, বাইরে ঠান্ডা কমে এসেছে, এখনই চলো, না হলে ফিরতে দেরি হয়ে যাবে। তাহলে চলো, কিন্তু একে নিয়ে কি করব যদি বেশি বিরক্ত করে? তাদের সাথে থাকা ছেলেটি বলল, চিন্তা করবেন না আপু, আমি আছি তো। তুমি আছো বলে ওকে নিয়ে আসার সাহস করেছি। হালকা হেসে বিপরীতে বলল নিশিতা। বিল মিটিয়ে তিনজনে বেরিয়ে পড়ল। নিশিতা রানা গাড়িতে তিনজনে উঠে রওনা দিল। মাহাও একটা ট্যাক্সি নিয়ে তাদের পিছু করতে লাগলো। কিছু সময় পর তারা একটা ফ্যাক্টরির সামনে এসে থামলো। মাহা চুপি চুপি নেমে আড়ালে লুকিয়ে রইল। বাচ্চাটাকে সেই জুনিয়র ছেলেটার কাছে দিয়ে নিশিতা এবং রোদ্দুর ভেতরে চলে গেল। ছেলেটা বাচ্চাটাকে নিয়ে বাইরে হাঁটাহাঁটি করছে, যার কারণে মাহাও এগিয়ে দেখার সুযোগ পেল না। প্রায় আধা ঘন্টা পর বাচ্চাটা কিছুর জন্য জেদ করতে লাগলো। ছেলেটা তাকে নিয়ে একটু দূরে যেতেই মাহা দ্রুত এগিয়ে এসে ভেতরে উঁকি মারলো। ভেতরে বেশ কয়েকজনকে দেখা যাচ্ছে।
তবে রোদ্রুরকে অনেক খুঁজেও দেখলো না। ভেতরের পরিবেশ মোটেও অন্যরকম নয়, একদম স্বাভাবিক কর্মব্যস্ত একটা পরিবেশ। মাহার এবার সত্যি সত্যি নিজের ভাবনার উপরই সন্দেহ হতে লাগলো। সে কি সত্যি সত্যি বেশি ভাবছে? ছেলেটাকে এগিয়ে আসতে দেখে মাহা দ্রুত সরে গেল। প্রায় ঘন্টাখানেক পর নিশিথা এবং রোদ্রুর বেরিয়ে এলো। তাদের সাথে ছিল আরো একটি লোক, হাতে তার একটি ফাইল। তাদেরকে দেখে ছেলেটিও এগিয়ে এলো। অপরিচিত লোকটি তাদের কিছু বলছে, মাঝে মাঝে ফাইলটাতেও কিছু লিখছে। তাদের কথা না শুনতে পেলেও বোঝা যাচ্ছে তারা কাজের বিষয়ে কথা বলছে। পরবর্তীতেও অস্বাভাবিক কিছু দেখলো না মাহা। তখন প্রায় দুপুর হয়ে এসেছে। তিনজনেই একটা রেস্টুরেন্টে গিয়ে দুপুরের খাবার খেলো। খাবার শেষে নিশিতা বাচ্চাটাকে নিয়ে বিদায় জানালো। এদিকে রোদ্রু তার জুনিয়রের সাথে আরো কিছু সময় এদিক ওদিক হেঁটে হোটেলে এসে পৌঁছালো। তাদের পিছু পিছু মাহাও নিজের হোটেলে এসে উঠলো। রুমে ঢুকে চাদর আর মাস্কটা খুলে ফেললো সে। লম্বা একটা শ্বাস নিল। দমবন্ধ হয়ে আসছিল তার। এই শীতেও ঘেমে নিয়ে একাকার হয়ে গিয়েছে। এর মাঝে তার চোখ পড়ে আয়নায়। মুখশ্রীতে কোনো প্রতিক্রিয়া নেই। আসলে সে নিজেই বুঝে উঠতে পারছে না তার খুশি হওয়া উচিত নাকি হতাশ, নাকি নিজের চিন্তার উপর লজ্জা। সে জানে এত এত চিন্তা মিলিয়ে সে যেন আচমকা অনুভূতি শূন্য হয়ে পড়েছে। আর পারছে না মাহা। মাথা আচমকা ভারী ভারী লাগছে। ব্যাগ থেকে আরেকটা কাপড় বের করে গোসল করতে ঢুকলো। গায়ে পানির স্পর্শ করলে হয়তো কিছুটা ভালো লাগবে, চলবে।